তাই আমরা এক কাজ করি, মনে করি একক স্থানীয় অঙ্ক, মনে করি দশক স্থানীয় অঙ্ক x। দেখো মনে করি দশক স্থানীয় অঙ্ক হচ্ছে মনে করি দশক স্থানীয় অঙ্ক x। সুতরাং একক স্থানীয় অঙ্ক কত হবে? দুইটা সংখ্যার যোগফল যদি 9 হয় তাহলে আরেকটা সংখ্যা হবে কত? 9 থেকে x বিয়োগ। এবার সুতরাং সংখ্যাটি হবে কত? দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্ক। এবার আসো এটাকে আমরা যোগ করে ফেলি 9x + 9। এরপরে সে অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে সংখ্যা, অঙ্কদ্বয়ের স্থান বিনিময় কৃত সংখ্যা। অঙ্কদ্বয়ের স্থান বিনিময়কৃত সংখ্যা মানে কি হইব? একক স্থানীয় অঙ্ক হয়ে যাব দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় অঙ্কটা যদি দশক স্থানীয় অঙ্ক হয়ে যায় তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যা হবে দশক স্থানীয় অঙ্ককে 10 দ্বারা গুণ যোগ একক স্থানীয় অঙ্ক। এরপর এটাকে গুণ করো 9 10 90 মাইনাস 10x প্লাস x, তাহলে 90 মাইনাস 9x। এরপরে দেখো প্রশ্নের মধ্যে কি বলছে? এরপরে বলছে যে কি যে সংখ্যার স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হইতে 45 কম। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা প্রদত্ত সংখ্যা হতে এর থেকে এটা 45 কম। ওই প্রশ্ন মতে কমটা আমরা কেমনে বের করি? এই প্রশ্ন মতে বড়টা থেকে ছোটটা বিয়োগ 9x সমান সমান 45। এখান থেকে x বের করে এখানে মানটা বসাইলে কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে। দেখো এখান থেকে x এর মানটা বের করে এই সংখ্যাটির মধ্যে মান বসাইলে উত্তর হয়ে যাবে। হ্যাঁ তুলো, আর না বুঝতে বলো। তার বিনিময়ের পরে এটা কি লিখছেন? অঙ্কদ্বয়ের স্থান বিনিময়কৃত সংখ্যা। স্থান বিনিময়কৃত সংখ্যা মানে হচ্ছে কি একক স্থানীয় অঙ্কটা হয়ে যাবে দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। বোর্ডের ওই পাশের লেখাগুলো দেখা যায় না।
আজকে খাইবে বিকাল 3:30 তারা এই মেসেজ দেখবে অন্যদিকে জানিয়ে দিও দিবে তোলা হয়েছে তোমাদের আরে মেয়েগুলা তুলছো কিনা তোমরা জি স্যার তুলসি তুললে বলবা না এরপর অনেকের তো বাকি থাকতে পারে তাই বলিনি তোমরা বললে তো অন্যরা একটু তাড়াতাড়ি করবে 18 নাম্বার দেখো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এটা অবজেক্টিভের জন্য নিজেরা করে ফেল 19 নাম্বার দেখো একজন ক্ষুদ্র ব্যবসায়ী 5000 টাকা বিনিয়োগ করে এক বছর পর কিছু টাকার উপর 5% এবং অবশিষ্ট টাকার উপর 4% লাভ করলেন মোট এত টাকা লাভ করলে তিনি কত টাকার উপর 5% লাভ করেন আবার লেখো মনে করি তিনি x টাকার উপর 5% লাভ করেন মনে করি তিনি x টাকার উপর 5% লাভ করেন দেখো গাড়ি স্পিকার অন আছে অফ করো লাভ করেন তো সুতরাং এরপরে সে অবশিষ্ট টাকার উপরে বলছে 4% তাহলে অবশিষ্ট টাকাটা কত হইব সুতরাং তিনি x টাকার উপর 5% যদি লাভ করে তাহলে 4% লাভ করবে কত টাকার উপর 4% লাভ করবে এই 5000 মাইনাস x টাকার উপর 4% লাভ করে স্যার এটা 5600 ওকে এরপরে লিখবো কি এবার কত টাকা লাভ করছে এটা লাভ করে সুতরাং x টাকায় লাভ করেন x এর 5% x এর 100 ভাগের 5 কাটাকাটি করলে হবে x বাই 20 টাকা তারপরে হবে 5600 মাইনাস x টাকায় লাভ করেন সমান 5000 এত এর 4% সমান 5600 মাইনাস x এর 100 ভাগের 4 কাটাকাটি করলে হবে নিচে হবে 25 উপরে সে 5600 মাইনাস x টাকা
এরপরে কি করব আমরা প্রশ্ন মতে লিখব প্রশ্ন মতে 20 ভাগের x যোগ 5600 মাইনাস x বলছে সমান সমান হবে কত মোট লাভ করছে এখানে বলছে কত 256 টাকা হ্যাঁ তাহলে এখান থেকে x বের করলে উত্তর হয়ে যাবে তোলো এবার স্যার তোলা হয়েছে। এরপরের প্রশ্নটা দেখো দাদা কই কই আচ্ছা আমি মোবাইল বন্ধ ছিল আমি সে বাসা বন্ধ করেছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে না না 10টা 10:30 লিখবে না সরি তোমরা ওই প্রশ্নটা একটু পড়ো না প্রাইভেট 10:30 সকাল
পরের প্রশ্ন বলছে একটি বালিকা বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসালে 6 জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কয়টি? তো আমরা ধরে নিই, মনে করি ওই শ্রেণীর বেঞ্চ দড়ি করব না, ছাত্রীর সংখ্যা দড়ি করি আমরা, তাহলে আমরা উদাহরণ নাম করা সব পারবো। তো মনে করি ওই শ্রেণীর ছাত্রীর সংখ্যা x জন, মনে করি ছাত্রীর সংখ্যা x জন। এরপরে বলছি কি প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে। হ্যাঁ, প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্রী বসালে দুটি বেঞ্চ খালি থাকে। এবার লেখে প্রতি বেঞ্চে 6 জন করে বসলে, একটু দাঁড়াও, বেঞ্চ লাগবে। দেখো প্রতি বেঞ্চে 6 জন করে বসলে বেঞ্চ কয়টি লাগবে? প্রতি বেঞ্চে 6 জন করে বসলে বেঞ্চ লাগে কতটি? x/60। দেখো একটা বেঞ্চে বলবে 6 জন, তাহলে 6টা বেঞ্চ, এই 6 জন, তাহলে বেঞ্চ কয়টা লাগবে? তাহলে এই জন্য মোট ছাত্রীর সংখ্যাকে 6 দ্বারা ভাগ। এবার দেখো দুইটা বেঞ্চ আবার খালিও থাকে, সুতরাং ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা x/6 + 2 এতটি। এরপরে দেখো পরবর্তীতে কি বলছে, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্রী বসলে 6 জন ছাত্রীকে কি দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে দেখো প্রতি বেঞ্চে 5 জন করে বসলে আমরা দেখি কয়জন বসতে পারবে? বসলে ছাত্রী বসতে পারে। দেখো 6 জন দাঁড়িয়ে থাকে, 6 জন যদি দাঁড়িয়ে থাকে বসতে পারে কতজন? x-6 জন, মানে এতজন বসতে পারে। এবার লিখবো, সুতরাং x-6 জন ছাত্রীর জন্য বেঞ্চ প্রয়োজন কয়টা? একজনের জন্য, মানে 5 জনের জন্য একটা দরকার। 5 জনের জন্য একটা দরকার হলে, 5 জনের জন্য যদি একটা দরকার হয়, তাহলে এত জনের জন্য কয়টা দরকার হবে? তাহলে এত জনের আমরা কত দ্বারা ভাগ করব? 5 দ্বারা ভাগ করব এতটি। দেখো একজনের জন্য সে 5টি, তাহলে এত জনের জন্য কয়টি? 5 দ্বারা। এই দেখো আবার বুঝাই বলি, মনে করি ছাত্রীর সংখ্যা x জন, প্রতি বেঞ্চে 6 জন করে বসলে বেঞ্চ লাগবে কয়টি? প্রতি বেঞ্চে বসে 6 জন, এখানে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকে না। তাহলে একজনের জন্য, আরে 6 জনের জন্য একটা বেঞ্চ, এত জনের জন্য কয়টি? এতরে 6 দ্বারা ভাগ। তো ওই শ্রেণীর বেঞ্চের সংখ্যা কতটি? তখন কিন্তু দুইটা বেঞ্চ খালি থাকে, এই জন্য বসে এতটিতে খালি থাকে দুইটা, তাহলে মোট বেঞ্চ হবে কতটি? এই দুইটা আর এটা যোগ হবে। এবার দেখো প্রতি বেঞ্চে 5 জন করে বসলে ছাত্রী বসতে পারে এতজন, কারণ 6 জন দাঁড়ায় থাকে, তাহলে বসতে পারে কতজন? x থেকে 6 বিয়োগ। তাহলে এবার x-6 জন ছাত্রীর জন্য বেঞ্চ প্রয়োজন কতটি? তাহলে এটারে কত দ্বারা গুণ? 5 দ্বারা গুণ। হ্যাঁ, তো এবার এরপরে প্রশ্ন মতে, এরপরে দেখি আমি প্রশ্ন মতে কি লিখবা তোমরা। প্রশ্ন মতে লিখবা
এইটা সমান সমান এইটা সমান কোনটা এটা, কারণ একটা শ্রেণী ওই শ্রেণী থেকে তো বেঞ্চ আর বাড়ি করে নেয় নাই, ওই শ্রেণী বেঞ্চের সংখ্যাও এটি, আবার ওই শ্রেণী বেঞ্চের সংখ্যাও এটি, তাহলে দুইটার সংখ্যা কি হইব সমান হবে। এরপরে বাড়ি করবা উত্তর x এর মান বাড়ি করবা, x এর মান বাড়ি করলে বের হবে ছাত্রীর সংখ্যা, কিন্তু উত্তর কিন্তু ছাত্রীর সংখ্যা বলে না, বেঞ্চের সংখ্যা বলছে, তাহলে এইখানে মান বসাতে হয়ে যাবে x এর মানটা। হ্যাঁ তোলো। স্যার কোন যে লেখাটা দেখা যায় না তো। এই কার স্পিকার অন আছে বন্ধ করো। লেখা দেখা যায় না কোন দিয়ে। স্যার অঙ্ক করা হয়েছে। হ্যাঁ পরের প্রশ্নটা পড়ো। হ্যাঁ মোট 120টি 25 পয়সার মুদ্রা, ও না না এটা না, একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন, একটি লঞ্চের যাত্রী সংখ্যা 47 জন, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং আসো আসো দেখো মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, মোট ভাড়া ভাবতে হলে কেবিনের যাত্রীর সংখ্যা কত, হ্যাঁ ধরে ফেলো, মোট যাত্রী তো 47 জন, মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা x জন, আপনি দেখবে কানে
হ্যাঁ, তাহলে মনে করি ছাত্রীর সংখ্যা, আরে মোট যাত্রীর সংখ্যা রাখো, মনে করি কেবিনের যাত্রীর সংখ্যা x জন। এরপরে তারপরে সুতরাং ডেকের যাত্রী সংখ্যা এই 47 মাইনাস 1 জন। তারপরে হচ্ছে ডেকের ভাড়া মাথা পিছু, ডেকের ভাড়া মাথা পিছু মানে প্রতিজন মাথা পিছু 30 টাকা। সুতরাং কেবিনের ভাড়া মাথা পিছু দ্বিগুণ করছে তো বা 60 টাকা। এরপরে দেখো কেবিনে একজনে দেয় 60 টাকা, একজনকে দিবে। এই জন্য দেখো কি কেবিনে মোট ভাড়া প্রাপ্তি, কেবিনে মোট ভাড়া প্রাপ্তি 60x টাকা। মানে একজনের 60 টাকা আছে, কতজন? একজন, তো এই জন্য 60 টাকা। এরপর হইছে ডেকের মোট ভাড়া প্রাপ্তি 30 দ্বারা, এই 30 দ্বারা এটার গুণ 47 মাইনাস x টাকা। এবার প্রশ্ন মতে দুটো যোগ হবে, 60x যোগ 30। নাজমুলের বাসায় আছেন না? নাজমুলের বাসায় আছেন না? এবার প্রশ্ন মতে যত টাকা আছে মোট ভাড়া প্রাপ্তি এটা লিখে একশো মান বার করলে উত্তর হবে। হ্যাঁ, তোমরা বোর্ড দেখতেছো নি? জি স্যার। জি স্যার।
আর মোবাইল নিয়ে গেছে এই জন্য আচ্ছা কেনাকার গণিত কোন কোন অধ্যায়? সাধারণ গণিত আর 5 আর 16.2। 16.2 তো করাইছি। আচ্ছা জি স্যার। তোমাদের আজকে পরীক্ষা নিব, গতকালকে স্যারে ওই পথে পারি নাই প্রশ্ন, 10-এরও পরীক্ষা নিই নাই। আচ্ছা এরপরের প্রশ্নে আসো, এটা প্রশ্ন মতে তো তোমরা, আমি তো স্যার লিখতে পারি নাই, প্রশ্ন মতে যোগফল সমান 1680 টাকা। এরপরে তোমরা এক্সেরন বাইর করে যাবো। 22 নাম্বার প্রশ্নটা পড়ো তোমরা। 22 নাম্বার প্রশ্ন হচ্ছে 120টি 25 পয়সার মুদ্রা আর 50 পয়সার মুদ্রা মিলে রয়েছে কত টাকা? 35 টাকা। এবার বলছে কোন প্রকার মুদ্রার সংখ্যা কত? তো মনে করি 25 পয়সার মুদ্রা, পয়সার মুদ্রা সংখ্যা XT। সুতরাং 50 পয়সার মুদ্রা কটা হবে? পয়সার মুদ্রার সংখ্যা হবে 120 মাইনাস XT। এবার একটা জিনিস দেখো, 4টি 25 পয়সা মুদ্রা কিন্তু 1 টাকা। 16টি 25 পয়সা মুদ্রা কত টাকা হবে? 4 টাকা। হ্যাঁ 4 টাকা। 60 টাকা। আরে 16টি হইব 60 টাকা। দেখো 20টি হবে 5 টাকা, কারণ 20 এর 4 দ্বারা ভাগ করলেই হয়। আবার বলি 60টি 25 পয়সার মুদ্রা কিন্তু 1 টাকা। তাহলে 16টি 25 পয়সা মুদ্রা কত টাকা হবে? 4টি 16কে ভাগ। 5টি 25 পয়সা মুদ্রা কত টাকা হবে? তাহলে আর 20টি 25 পয়সা মুদ্রা কত টাকা হবে? 20 এর 25 পয়সার মুদ্রা সমান x/4 টাকা। তারপরে হচ্ছে 120 মাইনাস XT, 25 পয়সার মুদ্রা সমান কত টাকা হবে? আবার দেখো দুইটা 50 পয়সা, দুইটা 50 পয়সার মুদ্রা কিন্তু 1 টাকা। তাহলে এখানে আছে 120 মাইনাস XT 50 পয়সার মুদ্রা, তাহলে কত টাকা হবে? তাহলে এটাকে কি করব? 2 দ্বারা ভাগ, এত টাকা। এরপরে আমরা প্রশ্নমতে দিয়ে আমরা ভাগ করব, আর প্রশ্নমতে লিখব। প্রশ্নমতে হবে 35 টাকা। প্রশ্নমতে x/4 প্লাস 120 মাইনাস x/2 ইকুয়াল হচ্ছে 35। এখান থেকে x এর মানটা বের করে ফেলবা। বের করলে যেটা হবে সেটা হবে 25 পয়সা মুদ্রা সংখ্যা, আবার এখানে বসালে হবে কি 50 পয়সা মুদ্রা সংখ্যা। তোলো। তাড়াতাড়ি দাও।
বলো কেন এত দৌড়াদৌড়ি? কয়টা ক্লাস করো না? হ্যাঁ, এরপরে ফিজিক্সে তোমাদেরকে আমি ফাটাইছিলাম, ছবি ফাটাইছিলাম, অঙ্ক করছিলে তোমরা? হ্যাঁ স্যার ওখানে এক অঙ্কে মনে হয় ক্যালকুলেশনে ভুল আছে। আচ্ছা, ওই বল থাকক, ঠিক আছে, তোমরা ক্যালকুলেশন করে যাও আর 20টা অঙ্ক শেষ করবা। কালকে তো 5 কটার দিকে? কালকে তো স্কুলে যাব। ইআইসি কটার দিকে কালকে স্কুল? স্যার 9:85। 9:50-এ। তাহলে কালকে হয়েছে তোমাদের 8টার দিকে ক্লাস, সকাল 8টার দিকে তোমাদের ক্লাস কালকে। আজকে স্যার আমরা 8:30 যাব। বুঝি না স্যার আমরা 8:30 যাব স্কুলে। কারা? সি শাখা, বি। বি শাখা। আর তাহলে কালকে বন্ধ থাকো, কালকে স্যারও তো যাবো। তো কালকের পড়াগুলো অনেকগুলো দিয়ে তোমরা করবা। ওইখানে অনেকগুলো অঙ্ক আছে, তো 1-2টা নিয়মের অঙ্ক করে এসডব্লিউ দিবানি আর সবগুলো অঙ্ক করবা। এরপরে 5 ওই অধ্যায় ওই অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে সবগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে এসডব্লিউ করে ফাটাই দেবো, প্রত্যেকটা নিয়মে 1-2টা করে অঙ্ক করে এসডব্লিউ ফাটাইবা। ফিজিক্সের পড়া হয়েছে এইটা। আর ওই তোমরা যাওয়া লাগবে না, তো গার্ডিয়ান গেলে তো হয়েছে। রেজাল্টের জন্য অভিভাবক গেলেই হয়, স্টুডেন্টকে যাওয়া লাগবে না। মানে পিআর কে অভিভাবকের বেশি প্রাধান্য দিবে আর কি। আমি মনে হয়েছে তোমাদের কি স্টুডেন্টের কথা বলছি, অভিভাবকের কথা মেইন হচ্ছে অভিভাবক যাওয়ার কথা। 9, 10 আর 10 তারপরে ওইগুলা অভিভাবকের কথা বলছে। এবার যাক, এখন স্যার না গেলে কি হবে? হ্যাঁ স্যার না গেলে না গেলে স্যাররা কল দিবে, ধরে না গেলে তোমার রেজাল্ট কার্ডটা স্যারের কাছে রয়ে গেছে না, স্যারে বারবার কল দিব, রিয়া তোমার রেজাল্ট কার্ড নিয়ে যাও এটা আর কি। মানে যাওয়া স্যার বলো 18 তারিখ থেকে বলে স্যার 3 ঘন্টা করে কারেন্ট ইন্টারনেট থাকবে না। কোন 3 ঘন্টা? 10টা থেকে 1টা। কে বলছে? স্যার আপু বলছে, ওনাকেই দেখছে। ওই স্যাররা তো ফাইনে না, ইন্টারনেট অফ থাকবে না। 10টা থেকে একটা অফিস টাইম, তো ওরা চললো কেন? খবরের কাগজে দিছে তো। হ্যাঁ জানি না তো, দেখতে হবে তাহলে। তো স্যারের নিউজ পাইনি তো, ফেসবুকে তো দেখি নাই। 10টা থেকে 1টা পর্যন্ত না থাকলে কয় তারিখ থেকে? 18 তারিখ থেকে। জি স্যার। এটা অন্য কোনো কারণ হতে পারে, দেখা যাক। ইন্টারনেট তো অফিস টাইমে তো বন্ধ থাকার কথা না, কারণ ইন্টারনেট তো অফিস টাইম। অফিস চলবে কিভাবে? ব্যাংকের লেনদেন তো সব অনলাইনে না, ওইটা এরকম হবে না। আচ্ছা, এরপরে স্যার এটা তো শুধু ঢাকায় বলে। টাকাও না কোনো জায়গায় তো হবো না, তো এটা তো ধরো না ব্যাংকের যত লেনদেন আছে সব না ব্যাংক ইয়ার মধ্যে নেটের মাধ্যমে হয়, তাহলে এটা কেমনে সম্ভব? আর মনে হয় যে কোনো একটা অঞ্চলে আছে না কাজ করবে আর কি, এই কারণে হতে পারে নির্দিষ্ট অঞ্চল। আচ্ছা যাক, আমরা ওইদিকে আলোচনা না করে এখন দেখি। আর সাধারণ গণিত এটা তো এটা অবজেক্টিভলি পড়ে ফেলবা, হ্যাঁ। আর আজকে হইছে কত 15টা জীববিজ্ঞানটা পরীক্ষা নিব, রাত্রে দিয়ে দিব। রাত্রে না, আমি বসবো তো বিকেলবেলা, এবার সাথে সাথে দিয়ে দিব। আচ্ছা যাক, এটা গেল। এখন আসে আমরা উচ্চতর গণিত। যাদের উচ্চতর গণিত নাই তারা বসে ফিজিক্সে ওই প্রশ্নগুলা করো, বসে। এবার সমস্যা হলে আমারে বলবা, আমি সবার মানে যাওয়ার আগে আমি বলবো যে জিজ্ঞেস করবো তুমি কয়টা করছো।
আচ্ছা, এখন আসো আমরা উচ্চতর গণিতে চলে যাই। উচ্চতর গণিতে গতকালকে উদাহরণ কত পর্যন্ত করাইছিলাম? 28 করাইছিলাম। তো উদাহরণ 29 এর নিয়ম আমরা করব একটু পরে। আসো এখানে কাজ করব, দেওয়া আছে দিয়ে তোলো কাজ কর। এরপরে ধরবো, পুরাটার পরিবর্তে আমি ধরবো। দেওয়া আছে দিয়ে তোমরা তোলার পরে ধরি লগ কত এ ভিত্তিক, আর এ ভিত্তিক এটা লগ এ মান, এটা ভিত্তি দেওয়া নাই। ভিত্তি দেওয়া না থাকলে লগের ভিত্তি হচ্ছে কত 10, b মাইনাস সি সমান লগ b সি মাইনাস a, লগ সি a মাইনাস b সমান সমান p বললাম। এরপরে কি করতে হবে আমাদেরকে? হ্যাঁ, লগ a বাই b মাইনাস c সুতরাং দিয়া সমান সমান p, লগ a সমান সমান p b মাইনাস c। একটা জিনিস দেখো, আমাদের যে অঙ্কটা আছে সেখানে কিন্তু পাওয়ার আছে a টু দি পাওয়ার a, পাওয়ারটা কি a টু দি পাওয়ার a। এই জন্য আমরা কি করব? উভয় পক্ষে a দ্বারা গুণ করব। a দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে? a log a সমান সমান a b b মাইনাস c, তারপরে a log a টু দি পাওয়ার a, সামনের এটা উপরে নিয়ে তুলে ফেলছি। এই এটা আছে না জি এর মাথাতে হবে, এই কি জি এর লেখা মেইন বডিতে লেখা ওইটা পাওয়া। তো এক কাজ এতটুকু বুঝে আসছে তোমাদের, দেখো দেখো তো বুঝাইছে কিনা এতটুকু? না আসলে জবাব দাও, আসলে জবাব দেওয়ার দরকার নাই। স্যার আবার বুঝছি একটু স্যার। বোঝান। আমরা তো পুরাটা পি ধরছি, ধরে এইটা সমান সমান পি লিখছি, তারপরে আর গুণন করছি, গুণটা এইভাবে রাখা দিছি। ওইভাবে গুণ করিয়ে বলতে পারতাম, তারপর রাখা দিছি এইভাবে। এরপরে দেখো আমাদের প্রমাণের মধ্যে a টু দি পাওয়ার a আছে, দেখো a টু দি পাওয়ার a থাকার কারণে আমরা কি করছি? উভয় পক্ষে a দ্বারা গুণ করছি। কেন গুণ করছি? আমরা এই জিনিসটা আগে জানতাম, এইখানকার এই জিনিসটা আগে জানতাম, সামনে যদি a থাকে এটা পরবর্তী উপরে চলে যায়, আবার উপরে a থাকলে আবার সামনে চলে আসে। এই জন্য আমরা উভয়কে a দ্বারা গুণ করছি। এবার ইয়ার মধ্যে প্রমাণের মধ্যে যেহেতু a টু দি পাওয়ার a আছে, এই জন্য আমরা কি করছি? সামনের এটাকে এইটার উপর এটার পাওয়ার বানাই দিয়েছি। একইভাবে তোমরা কিন্তু বাকিটি করতে হইব, আমি আর করতেছি না, বুঝছো নি? এই পরের অংশটাও কি হইব? log b টু দি পাওয়ার b bb c মাইনাস a, এটা 3 নাম। তোমরা কিন্তু এটা কইরা যাইতে হইব, কইরা মিলানো লাগবে। এরপরে এটা হবে কত? log c টু দি পাওয়ার c a cp a মাইনাস b, a 1 2 3।
তোলো এবার তোমরা। হ্যাঁ, তোলা হলে বলিও। তোমরা স্যার তুলসী। স্যার তুলসী আগে করেছিল আমি ফিরে আসি এটা একবার আগে তো বেশি বেশি দুইবার আগে কেমন করে এখানে চলে আসছে। হ্যাঁ, তোলা হয়েছে। জি স্যার। জি স্যার। এবার আমরা যোগ করব। 1 2 3 এর যোগ করব। 1 যোগ 2 যোগ 3। মেসেজ পাইছিলা তোমরা? জি স্যার, আপনি বলে দিছিলেন 3:30 দিকে না 5:30 করে উপরে বের হওয়ার সময় স্যার বের করে দিয়েছেন 5:30 দিকে 5:30 আন্টি একটু পানি নিন। লজ্জা না, মানুষের এখানে সে কেমনে চাই করবে। পানিও দিতে না স্যার। তারপর হবে বিপি সি মাইনাস এ, তারপরে সিপি এন মাইনাস ডি। 1 2 3 এইভাবে যোগ করলাম। এবার যোগ করে দেখো লগের দিক থেকে কমন নিব। এই লগ কমন নিলে হবে a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c। এবার ওই দিক থেকে এবার গুণ করে ফেলতে পারি আমরা। গুণ করলে কি হবে? a b p মাইনাস a c p প্লাস b p c আর a b c p মাইনাস a b p প্লাস a c p মাইনাস b c p। এতক্ষণ গুণ করলে আসলে অনেক লেখা লাগবে, এই জন্য গুণ করি নাই। এরপরে একটা জিনিস দেখো, এটার মান কিন্তু 0 হয়ে যায়। ওই দিকটা সবগুলা কাটা যায়। এই log a ভিত্তিক a, b ভিত্তিক b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c 0। log 0 আমরা দেখো প্রমাণে log নাই। প্রমাণে log নাই, কিন্তু আমরা এখানে 0 লিখছি তো log 1 এর মান 0। দেখো 0 এর পরিবর্তে লিখে দিলাম log 1, কারণ হচ্ছে প্রমাণে log নাই তো লগটা বাদ দিয়ে দিতে হইব। এই জন্য log বাদ দিতে গেলে এইদিকে সেদিকে log লাগে, এই জন্য 0 এর পরিবর্তে log 1 লিখলাম, কারণ log 1 এর মান 0। এরপরে কি হবে? সুতরাং a টু দি পাওয়ার a, b টু দি পাওয়ার b, c টু দি পাওয়ার c ইকুয়াল হবে কত? 1। তো
ওই দিকে দুইটা করে দিলে পায়ে করতাম না আসলে ফাইভে নাই বলছিলাম মেসেজ করে তো দেখো না না আর ড্রাইভার তোমার আপু কিছু বলে না বাবু দেখেন এখনো ঘুমায় না যাও বাসা কই কাছে নাকি বাসা ওটাতে উঠতো না না নিউজ করিয়া লাইছে এই কালকে দেখছি রাতে যে আগুন জ্বলে বাসায় এটা আর কি সুন্দর পোশাক আমার পরলাম জন্মদিনের পোশাক সি সি সারাম 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 সি সি সি। আচ্ছা এটা গেল আছে তাহলে কি বেড়াচ্ছে কি? এগুলো জিজ্ঞেস করতে সাংসারিক প্রাইভেট নাই আচ্ছা খ নাম্বার কি বলছে যদি এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয় তবে প্রমাণ করো যে লগ এত তো এ বি সি তিনটি যদি পরপর তিনটি অখণ্ড পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হইব এবার আসি আমরা লিখি রে না এতে বুঝলাম না জায়গা মেসেজ করছো না আর করতে হবে দেখো তিনটি পরপর পূর্ণ সংখ্যা একটা তো এ লেখা দেখা যায়নি হ্যাঁ একটা এ আরেকটা বলছে বি আরেকটা হচ্ছে সি তাহলে কি হবে সুতরাং বি সমান সমান হইব কত বি সমান হচ্ছে 1 প্লাস আর এ প্লাস 1 তারপরে সি সমান কি হবে সি সমান হবে এ প্লাস 2 পরপর তিনটি যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে আমাদের কি হবে বি সমান হচ্ছে কত এ প্লাস 1 সি সমান হচ্ছে কত এ প্লাস 2 আমাদের আমাদের যেটা প্রমাণ করতে বলছে লগ এ প্লাস এসি এটা সমান সমান প্রমাণ করতে বলছে লগ 2 লগ বি প্রমাণ করতে বলছে এবার আমরা দেখো কি করতে পারি আমরা a এর মান আর c এর মান এখান থেকে a এর মান আর c এর মান b এর মাধ্যমে প্রকাশ করব দেখো আমি যে দুটো লিখছি এই দুটো লেখো না আমরা আমাদেরকে বলছে এটার সমান এটা প্রমাণ করতে তাহলে আমাদের কাজ হবে এই a এর মান আর কিসের মান c এর মান b এর মাধ্যমে প্রকাশ করব তো একটু আগে আমি বলছিলাম b সমান সমান হচ্ছে a প্লাস 1 তো সুতরাং a সমান সমান কত হবে a সমান হচ্ছে b মাইনাস 1 আর c সমান সমান হবে কত b প্লাস 1 এবার মান বসাও এখানে log 1 প্লাস এর মান হবে কত b মাইনাস 1 c এর মান হচ্ছে b প্লাস 1 সরম বাবা সরম না পেন করে দিছে পেন করে উঠে দেখতে নিয়ে আসছে সরম এবার দেখো কি হয় 1 1 এ কাটা যায় b স্কয়ার এই লেট করো না স্যার এক জায়গায় যাব এইজন্য মেসেজ দিছিলাম পড়াবো না এই b তো লবার এটা
এরপরে আসো মাহির ভিতরে আসো। তারপর এটা করব আমরা গ নাম্বার যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 7ab হয় তবে দেখাও যে এত কি মাইছেন আরে না ওর জন্য এক বের আগে আসে ও কল দিবেন আমারে মেসেজ দিছে কি দেখে আসবেন আজকে না যে হেডে মেসেজ এরপরে দূরে ফালাইরা এরপরে দিন পাবে আমরা আজকে ফালাই দিয়ে আসছি কল দিছি কল ধরে না আমি ডিসকাস করছি না তো এই কোন করে একসাথে আসলে আগে বলে দিতে হবে দেখো 7ab এটা কি জানি খাইছি আমাদের প্রমাণের একটা জায়গা আমাদের প্রমাণ যেটা করতে বলছে ওইখানে লেখা আছে কত a + b আমি পরে শেষ করি করব স্যার এক জায়গা বা করতে যাইতে যাব বাইরে যাব তারা তো 5 মিনিট সময় তোমাদের আমাদের যেখানে প্রমাণে সেখানে a + b আছে এই জন্য আমরা কি করব এটাকে a + b সূত্র লিখব a + b হোল স্কয়ার মাইনাস 2ab a 7ab এবার a + b হোল স্কয়ার ইকুয়াল 7ab + 2ab এবার a + b হোল স্কয়ার সমান 9ab এবার প্রমাণে দেখো a + b এর নিচে কিন্তু 3 আছে তো এই জন্য আমরা কি করব 9টাকে এটা নিচে নিয়ে আসব a + b হোল স্কয়ার বাই 9 এই ab এরপরে কি করব a + b বাই 3 দিয়ে হোল স্কয়ার লিখলাম এই ab এবার উভয় পক্ষে লব নাও উভয় পক্ষে যদি আমরা লগ নিই কি হইব a log a + b বাই 2 ইকুয়াল হোল স্কয়ার ইকুয়াল is a log ab এরপর এটা হইছে কি দুইটা a 2 সামনে চলে আসবে 2 log a + b বাই 2 আর 3 হ্যাঁ সমান সমান log e ab দুইটা ওই দিকে চলে যাবে log a + b বাই 3 দুইটা ওই দিকে গেলে হাফ log ab এই log ab রে আবার এরকম লেখা যায় log a plus a log b এরকম লেখা যায় আবার যদি বলে আর log a + b / c ওই সাইডের লাইনটা কি লিখছেন এখানে না স্যার নিচের লাইনটা এখানে নিচে স্যার এটার উপরেরটা এই তো ওই যে হাফ না কি জানি একটা লেখা এটা হাফ এটা দুইটা না নিচে নামে চলে আসবে এই দুইটার নিচে আসলে তো হাফ log ab হ্যাঁ তোলো এটা একটু তাড়াতাড়ি তুলে ফেলো হাফ কেন হয়েছে? ওই দুইটাই এদিকে থাকলে আরে মাইয়ারা রে এই দুই এইদিকে আছে না ওই দিকে গেলে না হরে চলে যাবে এটা ভাগ গুণ অবস্থা আছে ওই দিকে গেলে ভাগ অবস্থা হয়ে যাবে না বুঝছো জি স্যার। আচ্ছা তোমাকে তোলা হয়েছে নি
জি স্যার। এবার তোলা হলে এর পরের অঙ্কটার দিকে তাকাও। এর পরের অঙ্কটা হচ্ছে উল্টা প্রমাণ, এটার উল্টাটা। কথা কি বুঝছো? তোমরা বোর্ড দেখতেছো নি? দেখে এরপরে স্যার দেখা এটার উল্টা, মানে পরেরটা। প্রথমে এটাতে এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, তো কি করবা, লগ কমন নিয়ে নেবে ভিতর থেকে, তো লগ এ বি হয়ে গেল, হাফ তো আছে এর সাথে। পরবর্তীতে কি করবা, এই টুটা এদিকে নিয়ে আসবা, তারপরে টুটা পাওয়ার বানাইবা, উভয় পক্ষ থেকে লগ বাদ দিয়ে দিবা। এবার কি করবা, এইভাবে ভাগ করে দিবা, পাওয়ারটা উপরে নিচে ভাগ করে দিবা। ভাগ করে দেওয়ার পরে 9 দ্বারা আর গুণন করে দিবা। এরপরে এটারে সূত্র করে ফেলবা। এই a + b হোল স্কয়ার ইকুয়াল 9 এ আইছে না, এটারে কি করবা, সূত্র করে ফেলবা, সাধারণ সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। এরকম কইরা তোমরা এটা পাইবা। এটা পাওয়ার পরে উভয় পক্ষে ইয়া দ্বারা ab দ্বারা ভাগ করবা। এই a স্কয়ার বাই ab b স্কয়ার বাই কত ab সমান সমান 7। এবার a b দ্বারা ভাগ করলে এটা কি হবে, a বাই b প্লাস b দ্বারা এখানে কাটাকাটি গেলে b বাই a সমান সমান 7। এরপর অঙ্কটা ঠিক এরকম। হ্যাঁ, তারপরে গেছে এটা। এরপরে আসো তারপরে হইব কিনা ওই পরের ইয়াটা। তোমরা অবজেক্টিভ করতে পারো, কিছু অবজেক্টিভ প্র্যাকটিস করো এটা। আচ্ছা, এখানে আর কিছু নাই করার, আমরা চলে যাব সরাসরি অনুশীলনীতে গিয়ে দেখি এরকম অঙ্ক করছে কিনা, আজকে নিয়মের কোনো অঙ্ক আছে কিনা। তোমরা এই দুই নাম্বার দেখো, 2 লগ কে কমন নিবা, দেখবে যে সব কাটাকাটি যায় 1 হয়, লগ কে ভিত্তিক 1 হয়, তার মানে 0 হবে। আচ্ছা, তোমরা আসলে নিজেরা করো না তো, তোমরা এখানে 7 এর ক করো, 7 এর ক তো একটু আগে করছিলাম, 7 এর ক করবা, আর বাকিগুলো স্যারের সবগুলাই করাবো। তোমরা শুধু শুধু কইরা বেজা লাগানো দরকার নেই, তোমরা অন্য সাবজেক্টগুলো গোছাই নিও। তাহলে তোমাদের পড়া রইলো কি, এটা তো স্যারে করাইছি, সাধারণ গণিত দিছে 5.1 দিলাম, তার পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় দিছি, রসায়ন বিজ্ঞান কোন কোন অধ্যায় আছে, রসায়ন বিজ্ঞান কোন অধ্যায় আছে পরীক্ষা, অষ্টম আর নবম ষষ্ঠ আর অষ্টম অধ্যায়। ষষ্ঠ আর অষ্টম। ষষ্ঠ আর অষ্টম অধ্যায়। অষ্টম, জি স্যার। আচ্ছা, এখন তোমরা এক কাজ করবা, ষষ্ঠ অধ্যায়ের আণবিক সংকেত নির্ণয় পর্যন্ত পড়বা, মেইন বই। কথা কি বুঝছো? পড়া রইল ষষ্ঠ অধ্যায়ের আণবিক সংকেত নির্ণয় পর্যন্ত পড়বা, পদার্থবিজ্ঞানের সে অঙ্কগুলা করবা, জেনারেল ম্যাথ এসে 5.1, আর আজকে বায়োলজি সপ্তম অধ্যায়। স্যার আমাদের বলো। স্যার আমাদের পরীক্ষায় তো অষ্টম অধ্যায় নবম অধ্যায় আছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান পড়াইছি কোন অধ্যায়? স্যার নবম। হ্যাঁ, আজকে নবম অধ্যায় পরীক্ষা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুজানা কেন জয়েন করছো?